ঘটনাটি আমার এক মামার কাছ থেকে শোনা এবং লোমহর্ষক ঘটনাটি ঘটে মামাসহ আরও একজনের সাথে। তো মামা এবং মামার বন্ধু নওগাঁ হয়ে আসছিল গাড়ি চালিয়ে। গাড়ি চালাচ্ছিল মামার বন্ধু। তারা যখন নওগাঁতে পৌঁছালো তখন ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় ৩টা। তারা মাইক্রোবাসে করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার ধারে দাঁড়ানো অবস্থায়। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটাকে সাহায্য করি। মামা তখন বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ চারিদিকে বিল, আশেপাশে কোনো বাড়িঘর নাই, তাছাড়া রাত বাজে ৩টা। এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মামার বন্ধুটি ভূত প্রেত কিছুতেই বিশ্বাস করে না। তো সে মামাকে বলল, তুই না গেলে না যাস, আমি যাব। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যেয়ে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল এক মহিলা, বয়স আনুমানিক 40 থেকে 45। তারা মহিলাকে বলে, এত রাতে আপনি এখানে, কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে কুপিয়ে কাঁদতে থাকে। মহিলার কান্নার কারণ জানতে চাইলেও মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার দরকার নাই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধুটি মামার কথা না শুনে মহিলার পেছন পেছন যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও যায় তার সাথে। কিছু দূর যাবার পর মহিলাটি পোটলার মতো কিছু একটা দেখিয়ে হু হু করে কাঁদতে লাগলো। মামা এবং বন্ধু যে দেখে পোটলার ভেতর একটা কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। মামারা ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে উঠে যে, চলো মহিলাটিকে আমরা সাথে করে নিয়ে যাই। এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রেখে যাওয়া উচিত হবে না আমাদের। মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাটিকে গাড়ির পেছন সিটে বসিয়ে গাড়ি চলতে থাকলো। সময় তখন রাত ৩:50। কিছু দূর যাবার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সারতে প্রায় ৪:১৫ বেজে গেল। গাড়ি আবার চলছে। এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলার মাথাহীন দেহ। সাথে সাথে পেছন ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে। কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালো তখন একই দৃশ্য দেখলো। মামা তখন তার বন্ধুকে দেখতে বলল। বন্ধুটিও একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনই প্রচণ্ড ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাস ঢেকে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন? সাথে সাথে খেয়াল করে মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামা এবং মামার বন্ধু আল্লাহ তাআলার নাম নিতে থাকলো। কিছু দূর যেতে না যেতেই তারা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটি তো তাদের গাড়িতে বসা ছিল। তারা গাড়িটা থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে মহিলা পিছনে নাই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে হাসছে এবং বাচ্চাটির চোখের মনি নেই। এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধুটি সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো। এই ভেবে যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজে ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না। মামা যত সূরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছন থেকে খটমট আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দিয়ে দেখে বাচ্চাটি একটি রক্তাক্ত পা চিবিয়ে খাচ্ছে। এইটা দেখে মামার গাড়ির গতি আরো বাড়িয়ে দিল এবং মামা নাকি আরো 2বার মহিলাটি দাঁড়ানো অবস্থায় দেখেছে। ইতিমধ্যে সকাল হয়ে গেছে। তো মামা দেখে রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলছে। ঘড়িতে তখন সকাল 7:25। মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কেউ নাই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। মামা যে দেখে কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামা রাস্তার কয়েকজন লোককে ডেকে আনলো ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখে গাড়ির পেছনের সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলো নেই। এই হলো ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি পাঠিয়েছেন হায়া ইমান। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি যে ঘটনাটি আজ আপনাদেরকে বলবো সেটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটা। পেশায় সে একজন মসজিদের মুয়াজ্জিম।
আমার চাচাতো ভাইয়ের নাম ইমরান। তিনি থাকেন আমাদের গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুরে। ছেলেবেলা থেকেই আমার সেই চাচাতো ভাইটি ভৌতিক ব্যাপারগুলোতে খুব একটা বিশ্বাস করতেন না, ছিলেন সাহসী স্বভাবের। কিন্তু একটা ঘটনা তার সমস্ত জীবনকে ওলটপালট করে দিল। সময়টা 2009 সালের জুন অথবা জুলাই মাস। রাত 9টা, অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতোই সেদিন রাতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। আপনারা হয়তো জানেন, গ্রামের 9টা মানে অনেক রাত। শুয়ে পড়ার পর কিছুটা ঘুম ঘুম এসে যায় চোখে, কিন্তু হঠাৎই দরজাকে যেন নক করলো, বেশ জোরে ধাক্কা দিল। তিনি ভাবলেন এত রাতে কে? দরজা খুলে দেখলেন তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে। ঠান্ডা গলায় সেই লোকটি বলল যে গ্রামে কেউ একজন মারা গিয়েছে, আজ রাতেই সেই মৃত ব্যক্তির দাফনের কাজ করতে হবে। কিছুটা বিরক্ত হয়ে তিনি রওনা দিলেন সেই লোকটির সাথে। ঘটনাস্থলে পৌঁছে দেখলেন লাশটার অবস্থা খুবই বীভৎস বললেও কম হবে। চেহারাটা শুধু কোনো রকমে বোঝা যাচ্ছিল, জানা যায় ট্রাক চাপা খেয়ে মারা গেছে। সাধারণত কোনো বাড়িতে কেউ মারা গেলে পরিবারের লোকজন বেশ কান্নাকাটি করে, তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করেন, কিন্তু সেখানে তেমনটা দেখা গেল না। প্রথমে খটকা লাগলেও ব্যাপারটা খুব আমলে নিলেন না। তিনি ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো লাশ আগে থেকেই গোসল করানো ছিল এবং খাটিয়া তৈরি ছিল, সুতরাং তিনি ঘটনাস্থলে গেলে লাশ কাঁধে তোলা হয়। খাটের সামনের অংশটা তিনি ধরেন। স্থানীয় কবরস্থানের নাম গোয়ালখালী কবরস্থান নামে পরিচিত। সেখানে যেতে হলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়। সে সময়, যে সময়টার কথা বলছি, তখন বৃষ্টির সময় ছিল। ক্ষেতগুলো পানিতে ভরা ছিল, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। সেখানে দিনের বেলাতেই লাশ নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। রাতে ব্যাপারটা কঠিন হয়ে পড়ল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হারিকেনের আলোতে কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। লাশ বহনের ধর্মীয় নিয়মকানুন ছাড়াও এমনিতেই কেউ তেমন একটা কথাবার্তা বলেন না, কিন্তু আশেপাশের মানুষের নীরবতা তার কাছে মোটেও স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি তার পাশে থাকা যারা পাশে ছিলেন তাদের সাথে অনেক কথা জিজ্ঞেস করলেন, কিন্তু আশেপাশের কেউ তেমন একটা তার কথার কোনো উত্তর দিলেন না। তাছাড়া সেখানে লোক ছিল মাত্র 4 থেকে 5 জন। উপায় না দেখে তিনি কথা না বলে হাঁটতে থাকলেন। এত কম লোকের উপস্থিতিটাও তার কাছে কিছুটা অস্বাভাবিক লাগলো। কবরস্থানে যখন পৌঁছালেন তখন রাত প্রায় আনুমানিক 12টা। যথারীতি কবরের সামনে গিয়ে লাশটাকে নামানো হলো। নামানোর সাথে সাথেই ওনার সাথে লোকজনগুলো কোথাও যেন গায়েব হয়ে গেল। আশেপাশে খোঁজা শুরু করলেন তিনি। কবরস্থানটি মোটামুটি বড়ই ছিল। এতটা কম সময়ে কোনো মানুষের পক্ষে অতিক্রম করা একদম অসম্ভব। এবার তিনি বেশ ভয় পেতে শুরু করলেন। লাশটা লাশের জায়গাতেই আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ব্যাপারটা কল্পনা করলেও কেমন লাগে। প্রায় মাঝরাতের মতো একটা সময়ে একা একজন লাশের পাশে দাঁড়িয়ে আছে, তাও কবরস্থানে। কিছু সময় আগে তার সাথে যে লোকগুলো ছিল তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে, কিন্তু তখনও তিনি আন্দাজ করে উঠতে পারেননি যে তার সাথে আরও কি কি ঘটনা ঘটতে চলেছে। কিছুটা অসাবধানতায় তার চোখ পড়ল লাশের মুখের দিকে। তিনি যা দেখলেন তা হয়তো তার জীবনে আর দেখতে চাইবেন না। তিনি দেখলেন লাশের চোখগুলো কেউ যেন উপড়ে ফেলেছে, আর সেই অবস্থায় লাশটা নিঃশব্দে রক্তহীন করা একটা হাসি মুখে লেগে আছে। তার মনে হলো লাশটা নড়ছে। এক পর্যায়ে লাশটা সম্পূর্ণ দাঁড়িয়ে গেল। এই দৃশ্য আর সহ্য করতে পারলেন না তিনি। সেখানেই তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরদিন সকালে স্থানীয় কিছু জেলে যারা কিনা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা তাকে সেন্সলেস অবস্থায় পান এবং বাড়িতে পৌঁছে দেন। ঘটনাটি এখানেই শেষ হয়ে গেলে পারত, কিন্তু কে জানতো এটা ছিল মাত্র শুরু। এই ঘটনার পরের দিন তার প্রচণ্ড জ্বর আসে। তিনি প্রায় ঘুমে আজব আজব স্বপ্ন দেখতে পান। মাঝরাতে ঘুম ভেঙে গেলে তিনি দেখেন সেদিনের সেই লাশটি তার ঘরে পায়চারি করছে। একদিন রাতে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখলেন লাশটা তার পাশে শুয়ে আছে এবং বিভৎস ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে হাসছে। এরকম হওয়ার পর থেকে তিনি একা ঘুমানো ছেড়ে দিলেন, কিন্তু সমস্যা তাতে কমল না। অবাক করা বিষয় হলো সেই লাশটিকে তিনি একাই দেখতে পেতেন। এরপর সমস্যা আরও বাড়তে লাগলো। তিনি শুধু মাঝরাতে নয়, প্রায় বিভিন্ন সময় দেখতে পেতেন লাশটা বিভৎস ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে হাসতে এবং ডাকতে থাকে।
এবার তার পরিবার তাকে নিয়ে এক হুজুরের কাছে গেলেন। হুজুর বললেন এর উপরে খারাপ একটা শক্তির নজর পড়েছে, আরও সেই খারাপ শক্তিটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি তার সমস্যা সারাতে পারবেন না। কিন্তু তিনি অন্য একজন হুজুরের ঠিকানা দিয়ে দিলেন। সেই হুজুর অবশেষে অনেক তদবির করে তাকে সুস্থ করলেন। আলহামদুলিল্লাহ, এখন তিনি ভালো আছেন। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার বোনের ননদ মারা যাওয়ার ঠিক 1 সপ্তাহ পরের ঘটনা। জুন মাস, ভালোই গরম পড়েছে। যেহেতু কিছুদিন আগে একজন মারা গেছে, তাই সবাই খুব বিমর্ষ, যে যার যার ঘরে থাকতো। একদিন রাতে বড় আপু নাকি তাহাজ্জুদে নামাজ পড়তে উঠছে। রাত প্রায় 3:30 বাজে। গরম থাকায় ঘরের সব জ্বালানাগুলো খোলা রাখেই ওরা ঘুমিয়েছিল। কিন্তু ও যখন ঘুম থেকে উঠে দেখে সবগুলো জানালাই বন্ধ অবস্থায় আছে। ও ভাবে ও ঘুমানোর পর হয়তোবা কেউ বন্ধ করেছে, তাই ও নামাজে দাঁড়ানোর আগে আবার জানালাগুলো খুলে দেয়। নামাজের মধ্যেই ও নাকি বুঝতে পারছে খুব বাজে একটা গন্ধে পুরো ঘরটা ভরে গেছে। ফ্যান চলা সত্ত্বেও প্রচণ্ড একটা চটচটে গরম আর একটা গুমট ভাব পুরো ঘরেই। নামাজ পড়া শেষ করে ও জায়নামাজে বসে তাসবি পড়ছিল, কিন্তু গরম সে সাথে গুমট ভাবটি বেড়েই চলছে। ও জায়নামাজ থেকে দাঁড়িয়ে পুরো ঘরটাকে দেখলো একবার। বাহিরের ল্যাম্প পোস্টের আলোয় পুরোটা ঘর পরিষ্কার দেখা যাচ্ছে। ঘরের এক কোণায় কিছু একটা অস্বাভাবিকভাবে বসে আছে। যেমন আকৃতিতে বোঝা যাচ্ছে একটা মেয়ে মানুষ, কিন্তু বসে আছে খুবই অস্বাভাবিকভাবে। চুলগুলো যেন প্রচণ্ড বাতাসে উঠছে তার। ঘরে কিন্তু প্রচণ্ড গরম, বাতাসের কোনো অস্তিত্ব যেন নেই। হাতগুলো যেন কাঁধের সাথে না পেটের সাথে লাগানো। আর মাথাটাও অস্বাভাবিকভাবে মানুষের তুলনায় অনেক বড়। ও কিছুটা চমকে যায়, কি হতে পারে এটা। মনে মনে দোয়া দরুদ পড়তে পড়তে সে ওই দিকে এগোয়। প্রায় 2 হাত ডিস্টেন্সে যখন ও আসে, তখনই ওই মেয়েটা ওর দিকে তাকায়। ও দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ওর ঘেমে অসুস্থ হয়ে পড়ছে। মাথার মধ্যে কেমন যেন লাগছে, কথা বলা বা কিছু বলার শক্তি পুরোপুরি হারিয়ে গেছে যেন। ও দেখলো ওর যে কয়েকদিন আগের মারা যাওয়া সে ননদের মুখ, যেন অস্বাভাবিক কোনো কিছুর সাথে ওর ননদের মুখটা জুড়ে দিয়েছে। এমন কেন হবে, কি এই জিনিস? ওর তখন কিছুই বুঝতে পারছিল না। ওর ননদের চোখগুলো যে প্রায় বের হয়ে গেছে, চোখের কোনো মনি নেই, দাঁত একটাও যেন নেই, আরে নাকটাও তো উধাও। এসব ভাবতে ভাবতেই ও সেন্সলেস হয়ে পড়ে যায়। ফরজের নামাজ পড়ার জন্য সবাই উঠে, তখন বড় আপুকে না পেয়ে সবাই খুব খোঁজাখুঁজি করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ওদের বাসার স্টোর রুমের ভেতর থেকে ওকে পাওয়া যায়। ও জ্ঞান ফিরলে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সব খুলে বলে সে, আমরা অনেকবার ভাইয়াকে বলেছি বাসাটা তোমরা ছেড়ে দাও, কিন্তু যেহেতু ফ্ল্যাটটা ভাইয়ার কিনা ছিল, তাই এত ঘটনার পরও ফ্ল্যাটটা ছেড়ে তারা যায় নাই। বড় আপুর সাথে ঘটনার পর ওই ফ্ল্যাট তারা ছেড়ে দেয়। এখনও ওই ফ্ল্যাটটা ওই অবস্থায় আছে। ভাইয়া ওটা বিক্রি করতে চাইলেও কেন জানি বিক্রি করা যাচ্ছে না। এই ছিল ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাচ্ছি। আর এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন অর্চা দাস। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। সময়টা ছিল 1992 সাল। আমার দাদু ছিল একজন সরকারি চাকুরিজীবী। আমার দাদুর একটা ছোট্ট পরিবার ছিল, দাদু, দিদা আর তাদের 2 সন্তান। তো সরকারি চাকুরিজীবী হিসেবে তিনি একটা বাসা পান এবং সেখানে পুরো পরিবার শিফট হয়। বাসাটা ছিল অনেক পুরনো আমলের, অনেক বড় বাড়ি। চারিদিকে ছিল বন জঙ্গলে ভরা। তার আরেকটু দূরে ছিল একটা কবরস্থান। সন্ধ্যা নামলে চারিদিকে অন্ধকার এবং নীরব হয়ে যায়। তো কিছুদিন বেশ ভালোই দিন কাটছিল তাদের। আমার দাদুর নাইট ডিউটি থাকতো, তো উনি রাতে বাসায় থাকতো না, শুধু দিনেই থাকতো। আর রাতে ডিউটিতে যেত, সকালে আবার ডিউটি শেষ করে বাসায় আসতো। তো একদিন আমার দিদা তার সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিল। রাত যখন 2টা বাজে, তখন তারা শুনতে পায় ছাদে কেউ হাঁটছে নূপুর পরে। আবার কিছুক্ষণ পর শোনা যায় কেউ মশলা পিষলে যেমন শব্দ হয় ঠিক তেমন। আবার আরও কিছুক্ষণ পর শোনা যায় কেউ জোরে জোরে লাফাচ্ছে ছাদের উপর। এই আওয়াজটা শুনে আমার দিদা ঘুম থেকে উঠে যায়। আর উনি চিন্তা করছে হঠাৎ এই রকম আওয়াজ
কিছুক্ষণ পর আবার সব কিছু ঠিক হয়ে যায়। আমার দিদা মনে করছে তার মনের ভুল হয়তো। এইরকম লাগাতার হতে লাগলো। একদিন আমার দিদা চিন্তা করলো তিনি এই ব্যাপারটা দাদুকে বলবে। তো দিদা একদিন দাদুকে ব্যাপারটা বলল, কিন্তু আমার দাদু এইসব ব্যাপার বিশ্বাস করে না। আমার দিদাকে তিনি বলে ভূত বলতে কিছুই নাই, এইরকম কথা বলে দিদাকে দাদু চুপ করিয়ে দেয়, বলে এগুলো তোমার মনের ভুল। তারপর একদিন দিদা যখন আবার দাদুকে বলল, তারপর তিনি কথাটা ভাবলেন আর বললেন, আজকে রাতে আমি ডিউটি করব না, তোমাদের সাথে থাকবো। রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লো সবাই। যখন রাত 2টা বাজে ঠিক তখন শুরু হলো আগের মতো অদ্ভুত সব ধরনের শব্দ। দাদু আওয়াজটা শুনতে পায় না, কারণ তিনি খুব ক্লান্ত ছিলেন, তাই তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু আমার দিদার ঘুম ভেঙে যায়। তখন সাথে সাথে আমার দাদুকে ডাক দেয়। দাদু ওঠার পরে তিনিও আওয়াজ শোনেন। আওয়াজ শুনে ছাদে যাবেন বলে মন স্থির করলেন। সেদিন আকাশে চাঁদের আলো ভালোই ছিল। দিদা অনেক নিষেধ করলো, তারপরও তিনি যাবেন বললেন। তখন দাদু বিছানা থেকে উঠিয়ে আস্তে আস্তে ছাদের দিকে যেতে লাগলেন। তখনও শব্দ হচ্ছিল নূপুর পরে হাঁটার। ছাদে ওঠার পরে তিনি ছাদের দরজার কাছে কান পেতে শোনেন আসলেই ছাদ থেকে শব্দ আসছে কিনা। যখন তিনি পুরোপুরি শিওর হলেন শব্দ ছাদ থেকেই আসছে, তখন তিনি আস্তে আস্তে ছাদের দরজা খোলেন। দাদু একা একা ছাদে গিয়েছে দেখে দিদা খুব ভয় পেতে লাগলো। তিনি ভাবলেন তিনিও ছাদে যাবেন। যখন দাদু ছাদের দরজা খোলে, সাথে সাথে তিনি চমকে যায়। ওনার নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। তিনি দেখলেন খুব সুন্দর একটি মেয়ে সাদা কাপড় পরে ছাদের শেষ কিনারায় দাঁড়িয়ে আছে। বাতাসে উড়ছে তার চুলগুলো। আমার দাদুর দিকে মুখ তাকিয়ে একটি হাসি দেয়। আস্তে আস্তে মেয়েটি দাদুর কাছে আসে, আর মেয়েটি তখন দাদুর হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে ছাদের শেষ কিনারায়। দাদু তখন অনুভব করলো মেয়েটির হাত খুব শীতল। মেয়েটি তাকে নিয়ে যাচ্ছে, আর দাদুও তার সাথে সাথে যাচ্ছে কোনো রকম কথা না বলে। দাদু এতক্ষণ তার চিন্তা শক্তির বাইরে চলে গেছে। মেয়েটি তাকে ডাকে, আয় এদিকে আয়, আর আমার দাদু নিচ থেকে যাচ্ছে তার সাথে। যখন ছাদের শেষ কিনারায় চলেই যাবে, তখন আমার দিদা ছাদে চলে আসে আর দেখে দাদু একদম ছাদের শেষ বরাবর জায়গায় আছে, আর 3 থেকে 4 পা দিলেই শেষ কিনারায় চলে যাবে। তখন দিদা এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়, ভাবে একা একা ছাদের এত কিনারায় যাচ্ছে কেন অন্ধকারের মধ্যে। আমার দিদা তখন দাদুকে ছাড়া আর অন্য কাউকে দেখতে পায়নি। আমার দিদা তখন সাথে সাথে দৌড়ে গিয়ে দাদুর হাত ধরে, আর সাথে সাথে তিনি হুঁশ ফিরে পায়। আর তখন দেখে সেই সুন্দরী মেয়েটি তার হাত ছেড়ে দিয়ে শূন্যে উড়ে গিয়ে দাঁড়ালো। আস্তে আস্তে মেয়েটির ভয়ানক রূপ বের হয়। তার মুখটা দেখতে ছিল খুবই ভয়ানক, আগুনে পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমন। তার কোনো চোখ নাই, আর পুরো শরীর আগুনের মতো জ্বলছে, পুড়ে গেলে যেমন হয় তেমন। হাতগুলো অনেক বড় বড় এবং হাতের নখগুলো অনেক বেশি বড় বড়। দাদু চাঁদের আলো স্পষ্ট দেখতে পায়। আমার দাদুর দিকে মুখ করে বিশ্রী রকমের হাসি দেয়। হাসি দেওয়ার সাথে সাথে সেই মেয়েটির মুখ অনেক বড় হয়ে যায়। দাদু এটা দেখে এতটাই ভয় পেয়ে যায়, তার শরীরে অসাড় হয়ে যায়। সে কোনো শক্তিই পাচ্ছিল না তার শরীরে। দিদা তাকে নিয়ে ফিরতেই যাবে, তখন সেই অস্বাভাবিক মেয়েটি দাদুর উদ্দেশ্যে বলে, আজ তো বেঁচে গেলি, কাল কি হবে, বলেই অদৃশ্য হয়ে যায়। আর কথাটা ছিল খুবই রাগান্বিত কণ্ঠে। আর অদ্ভুত ব্যাপার হলো এই কথাটা আমার দিদাও শুনতে পায়। তিনি কিছু না দেখলেও শুধু কথাটা শুনেই প্রচুর ভয় পেয়ে যায়। তারা দুজনেই রুমে চলে আসে, আর দাদুকে বলে, কতবার নিষেধ করলাম, যেও না, তাও গেলা, আজ যদি কিছু একটা হয়ে যেত। দাদু বলে, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? দিদা বলে, দেখছি মানে, আমি তো কিছুই দেখিনি, শুধু কথাটা শুনছি। দাদু সে রাতে আর দিদাকে কিছু বলে না। দাদু সকাল হতেই নতুন বাসা খুঁজতে যায় এবং পেয়েও যায়। আশেপাশে লোকজনকে দাদু ওই বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করলে সবাই বলে ওই বাড়িটা ভালো না, অনেক বছর আগে নাকি একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল। তখন একদিন রাতে ছেলেটা মেয়েটিকে ছাদে ডেকে এনে হাত ধরে ঘুরতে ঘুরতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে মেয়েটা নিচে পড়ে গিয়ে ওয়ালের সাথে মাথায় ধাক্কা লেগে মারা যায়। পরে ছেলেটা ধরা পড়লে সব স্বীকার করে। এরপর থেকেই যারা এই বাসায় থাকতো সবাই বেশি দিন থাকতে পারেনি। এর মধ্যে আরও একটা ছেলেকে সেই অশরীরী মেয়েটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে যায়। তখন দাদু সেই দিনই নতুন বাসায় শিফট হয় তার পরিবার নিয়ে। এরপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এই ছিল আমার দাদুর সাথে ঘটা একটি সত্য ঘটনা।
ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। অনেকেই হয়তো তাবিজ কবজ করা এই বিষয়টা বিশ্বাস করেন না, কিন্তু এই তাবিজ কবজ যে মানুষের কতটা ক্ষতি করতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন হবে। তাই তাবিজ কবজ করা নিয়ে আজ একটি ঘটনা শেয়ার করলাম। এক লোক, তার নাম হলো মহিউদ্দিন। ওনারা পারিবারিকভাবে খুবই সচ্ছল হওয়ায় ঘরের বড় ছেলে হিসেবে ওনার আব্বা ওনাকে বিয়ে দিয়ে দেন। মহিউদ্দিন ভাইয়ের বউ রুমা ছিলেন নম্র, ভদ্র এবং দেখতে খুবই সুন্দরী। গ্রামের সবার সাথে মহিউদ্দিন ভাইদের খুব ভালো সম্পর্ক থাকলেও ওনাদের পাশের বাড়ির লোকদের সাথে ছিল একদম বাজে সম্পর্ক। আর উনি খুব ভালো জায়গায় বিয়ে করেছেন শুনে পাশের বাড়ির লোকজন হিংসা করে এমন অবস্থা। নতুন অবস্থায় মহিউদ্দিন ভাইয়ের বউ কিছু অদ্ভুত ঝামেলায় পড়তে লাগলেন। ব্যাপারগুলো হচ্ছে এমন, উনি যখন দুপুরবেলায় ঘুমাতেন, ঘুম থেকে উঠে দেখতেন যে ওনার মাথার অল্প কিছু চুল কাটা। প্রায় 2 দিন এমন হয়। আর উঠানে নতুন কোনো শাড়ি শুকাতে দিতে পারতেন না, দিলেই শাড়ির আঁচলটা কে যেন সুন্দর করে কেটে নিয়ে যাইত। এইসব ঘটনার কিছুদিন পর রুমা ভাবি বেশ অসুস্থ হয়ে পড়েন। ওনার অসুস্থতার লক্ষণগুলো ছিল অনেক অদ্ভুত। যেমন উনি রান্না করতে পারতেন না, চুলায় আগুন দিলে মনে হতো সেই আগুন ওনার মাথায় জ্বলছে। ভাত খাইতে পারতেন না, ভাত খাইতে গেলে মনে হতো কিসে যেন বাধা দিচ্ছে। আর কারণে অকারণে সারাদিন খালি ঝিমাতেন। এইসব দেখে মহিউদ্দিন ভাই বুঝতে পারলেন আসল ব্যাপারটা কি। তাই উনি এক লোককে খবর দেন, যিনি জিনের মাধ্যমে তাবিজ কবজের বান কাটেন। পরদিন লোকটা মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে এলেন। এসে বললেন, ভাই, গত রাতে আমার সাথে থাকা জিনগুলো আমারে ঘুমাইতে দেয় নাই। গতকাল আপনি লোক মারফত আমার কাছে বিচার দিয়ে আসার পর রাতে 3 বার আমার জিনগুলো আমারে ঘুম থাইকা তুইলা কইছে আপনার স্ত্রী অনেক কষ্ট পাইতাছে। তাই আমি দেরি না কইরা সকাল সকাল আপনার বাড়িতে আইলাম। আইসা দেখি সত্যি আপনার স্ত্রী খুব কষ্ট পাইতাছে, কারণ উনারে শক্ত তাবিজ করা হয়েছে। চিন্তা কইরেন না, আমি কাজ শুরু করতেছি। আর আমি যখন কাজ শুরু করব, আমার জিনগুলো আমার উপর ভর করব। তখন আমার সাথে কেউ কথা কইয়েন না, কারণ আমার জিনগুলো পাগল। এই বলে উনি খানিক সময়ের জন্য পাগলের মতো হয়ে গেলেন। আর বাড়ির 3 জায়গা থেকে 3টা তাবিজ বের করে আনলেন। প্রথমটা আনলেন রান্নাঘর থেকে, দ্বিতীয়টা আনলেন খাবার ঘর থেকে, আর তৃতীয়টা আনলেন মুরগির খোয়ারের নিচ থেকে। প্রত্যেকটা তাবিজ 2-2.5 ফিট মাটির নিচে ছিল। উনি হাত দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে 3টা তাবিজ বের করে আনার পর শান্ত হয়ে গেলেন। শান্ত হয়ে বললেন, ভাই, এই তাবিজগুলো কাটা যাইব এমন শক্ত কিছু আনেন। এই কথা শুনে মহিউদ্দিন ভাই সুপারি কাটতে যেই জাতি ব্যবহার করা হয় ওইটা নিয়ে আসলেন। জাতিটা নিয়ে লোকটা রান্নাঘর থেকে আনা তাবিজটা প্রথমে কাটলেন। তাবিজটা কেটে দেখেন খুব মিহি সাদা একটা কাপড়, চুল দিয়ে পেঁচানো। এর ভিতরে রুমা ভাবির নতুন শাড়ির আঁচলের একটা অংশ আর কিছু কয়লা। তখন লোকটা বললেন, ভাই, এই কয়লাটা চিতা শালের আর চুল ও কাপড় আপনার স্ত্রীর। এই তাবিজটা রান্নাঘরে দেওয়ার কারণ হচ্ছে আপনার স্ত্রী যাতে খুব কষ্ট পায়। এমন কষ্ট মানুষ বেশি দিন পাইলে তার শারীরিক সকল রূপ লাবণ্যতা একদম নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত তাবিজটা কেটে দেখলেন ওইটাতেও সাদা কাপড়ের সাথে চুল পেঁচানো। চুলগুলো কেটে ভিতরে দেখেন একটা হাড়টা শাড়ির টুকরার ভিতরে চুল দিয়ে সুন্দর করে পেঁচানো। হাড়টা নাকি মরা মানুষের ছিল। উনি বললেন এই তাবিজটা নাকি খাওয়ায় বাধা দিত, যাতে অল্পতেই মানুষ রোগা আর দুর্বল হয়ে যায়। শেষ তাবিজটাই ছিল মুরগির পালক আর সাদা কাপড়, ওইটাও চুল দিয়ে পেঁচানো। এর কারণ ছিল যাতে ঘুম ভালো না হয়, আর ঘুম না হলে বার্ধক্য আসে, যে কারণে মহিউদ্দিন ভাইয়ের বউ মরে মরে অবস্থা হয়ে যায়। আর প্রত্যেকটা তাবিজে থাকা সাদা কাপড়গুলো ছিল কাফনের কাপড়, যাতে সহজেই মরতে হয়। সবশেষে লোকটা বলে, স্রোত আসে, এমন নদীতে এইসব ফেলতে হবে, তা না হলে অন্য মানুষের ক্ষতি হইতে পারে। আর আপনার স্ত্রীকে তাবিজ করছে পাশের বাড়ির লোকগুলো। তখন মহিউদ্দিন ভাই কিছুই বললেন না, তাবিজগুলো নদীতে ফেলে দিয়ে ওনার বাড়িটা অন্য জায়গায় সরিয়ে আনেন। এরপর থেকে আর কোনো ঝামেলা হয় নাই। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। আমার এক খালাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যা আমি এখন শেয়ার করব আপনাদের সাথে। আজ থেকে প্রায় 10 বছর আগের এটি ঘটনা। আমার খালাতো বোনের জন্য পাত্র খুঁজতেছিল। বলে রাখি, আমার খালার পরিবার অনেক সম্ভ্রান্ত পরিবার। আমার খালাতো বোন দেখতে শুনতে অনেক ভালো।
কিন্তু তাদের বাড়ি গ্রামের দিকে, আর এইখানে ফ্ল্যাট ভাড়া করে থাকে। সব কিছু ভালো খবর পেয়ে খালু রাজি হয়ে যান। অনেক ধুমধাম করে আপুর গায়ে হলুদ। এইখানে বলে রাখি, আমাদের চট্টগ্রামে আগে একটা নিয়ম ছিল, তেল্লা দেওয়া। চট্টগ্রামে তেল্লা বলতে আক্তের আগে কাঁচা হলুদ মাখানো আর হাতের ছোট্ট আঙ্গুলে সামান্য মেহেদি লাগানো। ছেলের বেলাও একই নিয়ম। এখন নিয়মটা নেই বললেই চলে। আর ছেলে হোক বা মেয়ে, তেল্লা দেওয়ার পর 7 দিন পর্যন্ত কোথাও যাওয়া নিষেধ ছিল। আপুর তেল্লা দেওয়ার পর পরের দিন সকালে আক্ত হই আর রাতে হলুদ অনুষ্ঠান হয়। আপুদের সামনে পুকুর আছে একটা, ওই পুকুরে এখন কেউ যায় না। আপু ওই পুকুরের পাশে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়েছিল। পরের দিন রাতে বিয়ের অনুষ্ঠান হয়। বরপক্ষরা রাতে আপুকে সরাসরি গ্রামের বাড়িতে নিয়ে যায়। তারা পৌঁছাতে পৌঁছাতে রাত 3টা বাজে। গিয়ে সব কাজ সম্পন্ন করে যে যার যার মতো ঘুমিয়ে পড়ে। ওদের গ্রামের বাড়িতে নাকি নিয়ম আছে একটা, যে নতুন বউকে পুকুর থেকে কলসি করে পানি আনতে হয়। আপু টুকটাক সব কিছু করে কিন্তু কখনো ওই কাজগুলো করেনি। কিন্তু আপু কাজটি করার জন্য পুকুর পাড়ে কলসি নিয়ে গেছে। আপুর শ্বশুর বাড়িতে পুকুরটি ছিল একটি খালের পাশে। ঘটনা শুরু হয় এখান থেকেই। পুকুরের এক পাশে খাল ছিল, আরেক পাশে ছিল একটি পেয়ারা গাছ। আপু পুকুর থেকে পানি নেওয়ার কলসি পুকুরে নামায়। এমন সময় কেমন একটা দমকা হাওয়া লাগলো। আপুর মাথার কাপড় পরে গেল। আপু তাড়াতাড়ি কলসিতে পানি নিয়ে বাসায় চলে আসতেই হাওয়া বন্ধ। আপু যেভাবে ঘটনাটা বলেছিল, আপু খুব অবাক হয়ে যায়। আপু বাসায় চলে আসলো। বিকেলে আমরা গেলাম আপুকে দেখতে। আমরা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। তারপর বাসায় চলে আসলাম। আপুরা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছে। আপু খুব ক্লান্ত ছিল। আপু নাকি হঠাৎ আনুমানিক রাত 1টার দিকে চিল্লাচিল্লি করছে আর নিজের চুল নিজে টানে ছিঁড়ে ফেলছে। আপুর নাম হচ্ছে মুন্নি। ভাইয়া হঠাৎ ঘুম থেকে উঠে দেখে আপু এমন আচরণ করছে। ভাইয়া আর দেরি না করে তার বাবা মাকে ডেকে আনলো। সেই রাতের মতো কোনো রকম আপুকে দোয়া দরুদ পরে ঘুম নেওয়ালো। পরদিন সকালে আপু ঘুম থেকে ওঠার পর আপুর চোখ অনেক লাল ছিল। ওরা তার এইসব আচরণ তেমন একটা আমলে নেননি, কিন্তু সন্ধ্যা হতেই তার চোখ আবার লাল হওয়া শুরু হলো। এরপর সন্ধ্যায় যা ঘটলো তা দেখার জন্য তারাও প্রস্তুত ছিল না, কারণ তার চোখগুলো বড় বড় করে ভাইয়ার দিকে তাকিয়ে আছে আর ভাইয়াকে উদ্দেশ্য করে চট্টগ্রামের ভাষায় বলছে, আরে এখন 1 বাসন ভাত আনি দে, খিদে লাইগে ভাত হাইউম, আর যদি না আনস তোর ফুরা বংশ হাই ফেলুম। অর্থাৎ আমাকে 1 থালি ভাত এনে দে, খুব খিদে পেয়েছে, না হয় তোর বংশ খেয়ে ফেলবো। ভাইয়ার শ্বশুর শাশুড়ি রীতিমতো ভয়ে আর কোনো কথা বলছে না। এইদিকে ভাইয়া আর বুঝতে বাকি রইল না। এখন পুরো বিষয় ভাইয়ার কাছে ক্লিয়ার। ভাইয়া আপুকে বলল, গরুর গোস্ত তো নেই, মুরগির মাংস দিয়ে ভাত দেই। তখন আপু ভাইয়াকে পাশে যে টেবিল ল্যাম্প ছিল তা ছুঁড়ে মারলো। বলতে লাগলো, তোর বউ বাঁচবে না, মেরে ফেলবো। ভাইয়ার শ্বশুর আমার খালাকে ফোন দিল আর বলল, আপনার মেয়ে অদ্ভুত রকমের আচরণ করছে, যদি পারেন কিছু করেন। আমার খালা বুঝে উঠতে পারলো না। তারা নিজেদের মতো কোনো রকমে তাদের মসজিদের ইমামকে ডাকলেন। তিনি আসার পর যখন আপুকে দেখছেন, তখন আপু হুজুরকে বলতে লাগলো, তুই চলে যা, না হলে তুইও মরবি। হুজুর আপুকে ফু দিল, পানি পড়া দিল আর বলল ঘর বন্ধ করতে হবে, আর কিছু দোয়া পড়া দিল আপুর বালিশের নিচে দেওয়ার জন্য। আর হুজুর ভাইয়াকে ডেকে বলল, দেখেন আপনার স্ত্রীকে একজন ভালো বড় কোনো কবিরাজ হুজুর দেখান। এই বলে তিনি চলে গেলেন। ভাইয়ারা কোনোভাবে সকালটা পার করলেন। পরের দিন দুপুরে আপুকে খালাম্মার খালু দেখতে গেলেন। তাদের সাথেও আপু একই আচরণ করছিলেন। পরে খালাম্মার খালু সিদ্ধান্ত নিলেন তারা আপুকে তাদের সাথে নিয়ে আসবে। এইদিকে ভাইয়া খুব চিন্তায় পড়ে গেলেন। বিয়ের 2 দিন হয় নাই, আপুর হঠাৎ এমন অবস্থা হলো কেন? পরে আপুকে অনেক কষ্টে তারা নিয়ে আসেন। আপু কোনোভাবেই আসতে রাজি নন, বারবার একই কথাই বলে যাচ্ছে। বাসায় আনার পর তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল। পরে আপুর মামাদেরকে খালাম্মা সব কিছু বলার পর আপুর এক মামা বড় একজন কবিরাজি হুজুর নিয়ে আসেন আপুদের বাসায়। ওই হুজুর বাসায় প্রবেশ করার পর আপুর পাগলামি আরও বেড়ে গেল। ওই হুজুর কাউকে আপুর কাছে যেতে নিষেধ করে, আর হুজুর আপুর সাথে কথা বলা শুরু করে। প্রথমে হুজুর একটা তাবিজ নিয়ে শক্ত করে আপুর হাতে বেঁধে দিল, আর খালুকে বলল, আপনি গোলাপ জল নিয়ে আসেন আর কালো তাগি। আর খালাম্মা বললেন, আপনি চুলায় গরম পানি বসান।
হুজুর কিছু দোয়া পরে ফু দিয়ে আপুর হাত দুটো শক্ত করে ধরে খালাম্মাকে বললেন, আপনি আপনার মেয়ের পিছনে ধরে রাখবেন। খালাম্মা ধরতে গেলে খালাম্মাকে ধাক্কা দেয়। হুজুর হাতে পানি দিয়ে দোয়া পরে আপুর গায়ে পানির ছিটা দেয় আর জিজ্ঞেস করতে থাকে, তুমি কে, কোথা থেকে এসেছো, নাম কি? হুজুর কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষায় জিজ্ঞেস করছিলেন, আপনাদের বোঝানোর জন্য আমি আমার মতো করে বলছি। আপু হুজুরের দিকে তাকিয়ে বলে, তুই চলে যা, না হয় তুইও মরবি। তখন হুজুর আবার পানির ছিটা দেয়। এরপর আপু বলে, আমি না আমরা। তখন আপুর কণ্ঠ অন্যরকম হয়ে যায় আর আপুর সাথে আরেকজন পুরুষ কণ্ঠে কথা বলে। হুজুর বলে, তোরা কয়জন আছিস আর ওরে কেন ধরলি, ও তো সদ্য বিবাহিত একটা মেয়ে। তখন আপুর কণ্ঠে ওরা বলে, আমরা 7 জন। হুজুর বলে, তোরা কয়জন পুরুষ আর কয়জন মহিলা? তখন তারা বলে, 4 জন পুরুষ আর 3 জন নারী। হুজুর বলল, তোরা ওকে কোথায় পেলি, তোদের আস্থানা কোথায়? তখন আপুর কণ্ঠে পুরুষ বলছিল, আমাদের আস্থানা খালের পাশে, যে পেয়ারা গাছ আছে ওইখানে। এইখানে বলে রাখা ভালো, হুজুর সব ভাষা চট্টগ্রামের ভাষায় বলছিল। হুজুর এরপর জিজ্ঞেস করলো, কিভাবে ধরলি ওরে? তখন তারা রেগে গিয়ে বলল, ওর শরীরে অনেক কাঁচা হলুদের গন্ধ পাচ্ছিলাম, যা আমাদের খুব ভালো লেগেছে। তাই হুজুর এই কথা শোনার পর খালুকে যে গোলাপ জল আনতে বলেছিল তা নিয়ে কিছু দোয়া দরুদ পরে গোলাপ জল আপুর গায়ে ছিটালো। গায়ে দেওয়ার সাথে সাথে আপু এমন এক অদ্ভুত চিৎকার করলো, সবার কান বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আপু ওই পুরুষ কণ্ঠে বলতে লাগলো, আর গা জ্বলি যার মাইয়ে ইবেরের শেষ গড়ি ফেলাইম। পরে হুজুর প্রায় 1 ঘন্টা পর্যন্ত আপুকে ঝাড়লো আর গলায় একটা তাবিজ বেঁধে দিল। ওই তাবিজ বাঁধার সাথে সাথে আপু অজ্ঞান হয়ে যায়। পরে হুজুর দরজার সামনে একটা কালো তাগি বেঁধে দেয় আর বলেন যে তাবিজ উনি আপুর গলায় বেঁধে দিয়েছেন তা কোনোভাবেই যেন আপু খুলে না ফেলে। আর ওই তাবিজ পরে 3 জায়গায় যেতে নিষিদ্ধ করেছেন। কোনো মৃত মানুষ মরে গেছে ওই বাড়িতে যেতে পারবেন না, বাচ্চা হয়েছে এমন জায়গায় যেতে পারবেন না, বিয়ে বাড়িতে যেতে পারবেন না। খালু আর খালাম্মা এই কথা শুনে সব কিছু মেনে নেয়। হুজুর বলেছে, আপাতত ওই ঘরের দরজা যেন বন্ধ থাকে। আর খালাম্মার খালু 2টা তাবিজ দেন, ওগুলো পরে যেন রুমে ঢুকে আর কোনো অবস্থাতেই যেন তাগি পরে না যায়। এই বলে হুজুর চলে যান। রাতে 10টা বাজে খালাম্মা আপুকে ভাত দিতে গেলেন। খালু নামাজ পড়ছিলেন। বলে রাখি, ভাইয়াকে খালু খালাম্মা ওনাদের বাসায় চলে আসতে বলেছিলেন, তাই ভাইয়া পরের দিন চলে আসবে বলেছিলেন। খালাম্মা দরজা খুলে ঢুকলেন আর আপুকে বললেন, ওডি উঠু শোনা, বাদ হাইলো শোনা। এমন সময় খালাম্মা চিৎকার দেয়। খালু দৌড়ে এসে দেখে আপু খালাম্মার গলা চিপে ধরে বলছে, তোর মেয়েকে আর বাঁচিয়ে রাখবো না। খালু কি করবে বুঝে উঠতে না পেরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। পাশের বাসার মানুষদের ডেকে নিয়ে আসে, অনেক কষ্টে খালাম্মাকে ছোটায়। এরপর হুজুরকে কল দেয়। হুজুর বলল, আমি আসতে একটু দেরি হতে পারে, আপনাদের যে গোলাপ জল দিয়েছি ওটা তার উপর ছিটিয়ে দেন। আপুর চারপাশে গোলাপ জল ছিটিয়ে দেওয়ার পর আপু চিল্লাতে থাকে আর হুজুর এসে পৌঁছায়। পরে হুজুর খালু সবাই মিলে আপুকে ধরে। হুজুর দেখে আপুর গলায় আসরের দাগ আর আপুকে যে তাবিজ দিয়েছিল ওইটা নেই। দরজার সামনে যে কালো তাগিটা বেঁধে দিয়েছিল ওটাও নেই। হুজুর পরে আবার আরেকটা কালো তাগি পরা আপুর হাতে বেঁধে দেয় আর বলে যে 7 জন জিন তারা আপুর উপর বদনজর দিয়েছেন, যা একেবারে রক্তের সাথে মিশে গেছে। উনি বলেন, কাল আমি আরো কিছু জিনিস নিয়ে আসবো, আসরের নামাজ আপনাদের এইখানে পড়ব। আমি গোলাপ জল দিয়ে যাচ্ছি, ওগুলো শরীরে দিবেন আর দরজা বন্ধ করে দিবেন, কেউ ঢুকবেন না, সকালে দরজা খুলবেন। এই বলে হুজুর চলে গেলেন। এইদিকে খালাম্মা খুব কান্না করছে আর বলতেছে, কিল্লা ইতি ফইর ফারত গিয়ে আর মাইয়ে কি হতি গইজেল। অর্থাৎ আমার মেয়ে কেন পুকুর পাড়ে গেল, আমার মেয়ে কি ক্ষতি করেছিল। সকালে প্রায় 8টার দিকে ভাইয়া চলে আসে। ভাইয়ার কলিং বেল। খালাম্মা দরজা খুলে ভাইয়াকে বলে, আব্বু আইয়ো। ভাইয়া জিজ্ঞেস করলো, মুন্নি হন্ডে আম্মা। এটা বলার সাথে সাথে খালাম্মা কেঁদে দেয়। ভাইয়াকে বলে, আর মাইয়েরে হুজুরে ওই ঘরত বন্ধ করি রাখতে হইয়ে, মানে আমার মেয়েকে হুজুর ওই ঘরে বন্ধ করে রাখতে বলছে। তুমি যেও না বাবা, কারণ তোমার তাবিজ নেই। ভাইয়া তারপরও বলল, আম্মু সমস্যা নেই, আমি যাই। খালাম্মা নিষেধ করতেও ভাইয়া শুনলেন না। পরে ভাইয়া দরজা খুলে ঢুকে দেখে আপুর ঘুম আর মুখে আর গলায় আসরের দাগ। ভাইয়া খালাম্মাকে জোরে জোরে ডাক দেয়। খালাম্মা রান্নাঘর থেকে তাড়াতাড়ি চলে আসে। খালু উঠে যায়। ভাইয়া জিজ্ঞেস করে, ওর গায়ে গলায় হাতে এত আসরের দাগ কেন? পরে খালাম্মা সব খুলে বলে। আপুও ঘুম থেকে উঠে পড়ে। ভাইয়াকে দেখে আপু খুশি হয়ে যায়। জিজ্ঞেস করে, কখন আসছো? ভাইয়া বলে, কিছুক্ষণ
আগে আপু ভাইয়াকে বলে আমার গায়ে খুব ব্যথা, মনে হয় কে যেন খুব মারছে আমাকে আর খুব দুর্বল লাগতেছে। ভাইয়া বলে কিছু হবে না। পরে ভাইয়া আপুকে ফ্রেশ করে নাস্তা খাওয়ায়। পরে দুপুরে একসাথে ভাত খেয়ে আপুর সাথে ভাইয়া রুমে বসে। আসরের আজানের কিছুক্ষণ আগে হুজুর আসে। আপুর অবস্থা দেখে আপুর সাথে কথা বলে কেমন লাগছে জিজ্ঞেস করে। আপু বলতেছে হুজুর আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না, মন চাচ্ছে মরে যায়। হুজুর বলতেছে সাহস হারাইও না, আল্লাহ আছে। হুজুর আসরের নামাজ পড়ে আপুকে মাথায় কাপড় দিয়ে বসতে বলে। আপু বসে কিছু দোয়া পরে ফু দেয়। তার কিছুক্ষণ পর আবার হঠাৎ আপুর চোখ লাল হয়ে যায় আর হুজুরের দিকে তাকায়। হুজুরকে আপু উদ্দেশ্য করে বলে, জিয়েন গরিবি হ গড় ছাইয়রানাথ, যা করার কর, ছাড়ব না। পরে হুজুর ভাইয়াকে বলে, আপনি কি উনার স্বামী? ভাইয়া বলে জি। ভাইয়াকে বলে, আমি আপনার স্ত্রীর জন্য কিছু কাগজ পড়তে দিব, ওইগুলো পড়বেন আর আপনাদের বাসায় ঘর বন্ধ করার দোয়া দিব, লাগিয়ে দিবেন, তাও শনিবার করে মাগরিবের আজানের আগে। আর আপনাকে আর আপনার মা বাবাকেও দিব তাবিজ। আপুকে এক বোতল পানি পড়া ও গোলাপ জল দিয়েছে বাসায় ছিটানোর জন্য। ভাইয়া আপুকে তার শ্বশুর বাড়ি নিয়ে যায়। তার 1.5 মাস পর্যন্ত ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি। এর মধ্যে আপু কনসিভ করে। কনসিভের 3 মাস পর আপুকে একদিন সবাই খুঁজেও পাচ্ছিল না। পরে খুঁজতে খুঁজতে দেখে পুকুর পাড়ে যেখানে পায়রা গাছ ছিল তার নিচে পড়ে আছে। ভাইয়া দেখে তাড়াতাড়ি কোলে করে বাসায় নিয়ে আসে। এরপর ডাক্তার আনা হয়। তার কিছুক্ষণ পর আপুর জ্ঞান ফিরে। ডাক্তার ঔষধ দিল, সম্পূর্ণ বিশ্রাম নিতে বলল। পরে ডাক্তার যাওয়ার পর ভাইয়া জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছিল, ওইখানে কেন চলে গেছো? আপু বলল, হঠাৎ করে আমি একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, দেখতে গিয়েছিলাম, কিন্তু এরপর আমার আর কিচ্ছু মনে নেই। কিন্তু তার কয়েকদিন পরে হঠাৎ আপুর খুব পেটে ব্যথা হয়। আপু খুব কাঁদতে থাকে। পরে হাসপাতাল নিয়ে গেলে বাচ্চাটা পেটে মারা যায়। এরপর খালাম্মা খালু জানার পর চলে যায় আপুর শ্বশুর বাড়ি। সব জানার পর খালাম্মা বলে, আমি হুজুরকে সব খুলে বলবো, আমার মেয়েকে নিয়ে যাব আমি। খালাম্মার খালু আপুকে নিয়ে চলে আসে তাদের বাসায়, সাথে ভাইয়াও আসে। তারপর খালাম্মা হুজুরকে ডাকে। হুজুর আসে আর সব ঘটনা খুলে বলে। হুজুর হাজিরাতে বসে। হাজিরা হলো তার সাথে কি ঘটে গেছে তা দেখা। হুজুর হাজিরা দেখার পর বললেন, ওরা আপনার মেয়ের রক্তের সাথে মিশে গেছে। হুজুর যখন কথাগুলো বলছিল আপু নিচু হয়ে কান্না করতে থাকে। ঠিক কান্না না, কান্নার মতো বিলাপ করতে থাকে। আরে চুড়াইয়া বেলাইয়া চাইউস তো, এখন তোরার ফালা, তোর মায়ের উগ্গে বইচেও রাইক্ষণ্য, অর্থাৎ আমাকে ওর কাছ থেকে ছুটাতে চেয়েছিস তো, এখন তোদের পালা, ওর মেয়ের একটা বাচ্চাও রাখবো না, এই বলে নিজের শরীরে নিজে খামচাতে থাকে। হুজুর তাদের পাড়ার একজন বড় মৌলানাকে খবর দিলেন। উনি এসে আপুর অবস্থা দেখে কোরআন হাতে নিলেন আর জোরে জোরে পড়তে থাকলেন। সাথে যে হুজুর আসেন তিনিও পড়তে থাকেন। মাওলানা হুজুর বলেন যে জিনগুলো আছে সাথে তারা বদ জিন, আপুকে অনেক কষ্ট দিচ্ছে। এরপর হুজুর সূরা জিন পড়তে থাকলেন। আপু ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে নিজেকে আঘাত করতে চায়। পরে হুজুররা অনেক কষ্টে তাকে ঘরে নিয়ে আসে। দোয়া পড়ে ঘর বন্ধ করে হুজুর কিছু দোয়া লেখা কাগজ পড়তে থাকেন। এইদিকে আপু চিল্লাতে থাকে। এক সময় আপু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে আপুকে ধরে বিছানায় আনা হয়। যে কাগজগুলো পড়েছিল সেগুলো কবরের পাড়ে ছিটিয়ে দিতে বললেন। পরে আপু কিছুটা সুস্থ হলে আপুকে ভাইয়া বাসায় নিয়ে আসে। পরে আপু আবার কনসিভ করে। আপুর মেয়ে বেবি হয়। তার 2 বছর পর আপু ভুলে বিয়ে বাড়িতে চলে গিয়েছিল। ওই বিয়েতে বেশিক্ষণ থাকতে পারেনি। চোখ লাল হওয়া শুরু হয়। বাসায় আসার পর পানি পোড়া খেলে সুস্থ থাকে, তবে এখনো আপুর সাথে আছে আর আপুকে অনেক বিরক্ত করে। আপুর মেয়েটা আর ভাইয়া আপুর সাথে থাকতে পারে না। এই ছিল ঘটনা।